ওয়েলকাম স্টুডেন্ট, ক্যারিয়ার ম্যাপ অনলাইন। আমাদের এর আগে অনেক টি20 সিরিজ তোমরা দেখেছো যে আমরা যে রিসেন্টলি যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়েছে তার উপরে বেস করে যে সমস্ত কোশ্চেনগুলো বর্তমানে আসছে তার উপরে বেস করেই কিন্তু আমাদের চ্যানেল টি20 রিভিশন সেট স্টার্ট করেছে। তোমরা এর আগে অনেক সাবজেক্টে দেখেওছো। আজকে ইকোনমিক্সের ওপর বেস করে আমি ইকোনমিক্স স্যার সুদীপ্ত চন্দ্র তোমাদেরকে টি20 সিরিজের জন্য মানে প্র্যাকটিসের জন্য মেন যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার অর্থাৎ যে চ্যাপ্টার থেকে ইকোনমিক্সের সবচেয়ে বেশি কোশ্চেন আসছে রিসেন্টলি আমরা দেখলাম অ্যানালাইজ করে, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে আমরা একটা চ্যাপ্টার বেছে নিয়েছি। চ্যাপ্টারটা হচ্ছে মানিটারি পলিসিস। এই মানিটারি পলিসিস থেকে আমরা দেখলাম যে সবচেয়ে বেশি কোশ্চেন ইকোনমিক্সে সেট করছে। তো এই মানিটারি পলিসি আগে তো পড়ানো হয়েছে, তো আজকে জাস্ট যেহেতু আমাদের সিরিজটার নাম টি20 রিভিশন সিরিজ, তাই মেন টপিকগুলো সম্পর্কে কিছু ইন্ট্রোডাকশান তোমাদেরকে দেওয়া হবে এবং লাস্টে ভিডিওর শেষের দিকে লাস্ট কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উইথ অ্যান্সার তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। ওকে, তো লেটস বিগিন। আমাদের মানিটারি পলিসিতে পড়াশুনো করতে গেলে সবার আগে যেটা জানতে হয় হোয়াট ইজ মানি। তো হোয়াট ইজ মানি সেটা তোমাদের জানতে গেলে দেখো লেখা আছে এনিথিং হুইচ ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড ইন পেমেন্ট অফ গুডস অর ইন দ্য ডিসচার্জ অফ আদার কাইন্ড অফ পেমেন্ট অব্লিগেশন ইজ টার্মড অ্যাজ মানি। অর্থাৎ যা কিছু ওয়াইডলি অর্থাৎ সবাই যে কোনো পার্সন থেকে যে কোনো বিজনেসম্যান যে কোনো ইনস্টিটিউট মানে উইদাউট এনি কোশ্চেন যে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে রাজি থাকে, যেটা অ্যাকসেপ্ট করে কোনো গুডস বা সার্ভিস তারা প্রোভাইড করতে রাজি থাকে, সেই জিনিসটাকে আমরা মানি বলবো। ইটস ক্লিয়ার হোয়াট ইজ মানি। নেক্সট, ফাংশনস অফ মানি। মানি কি আমরা বুঝলাম, আর মানির ফাংশনটা কি, মানি দিয়ে আমরা কি কি করতে পারি, এটাকে বলা হয় মানির ফাংশন। তো খুবই শর্টে দেখো বলা হচ্ছে ফাংশনস অফ মানি। মেজার্স অফ ভ্যালু মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ মানি হেল্পস টু মেজার দ্য ভ্যালু। কোনো একটা গুডস ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি প্রডিউস করলো, সেই গুডসটার ভ্যালু কি হবে, কতটা ভ্যালু হবে সেটা ডিটারমাইন করতে যেটা দরকার সেটা হচ্ছে মানি। তো মেজার্স অফ ভ্যালু বলতে এটাকে বোঝায় যে মানি হেল্প টু মেজার দ্য ভ্যালু অফ এনি টাইপ অফ গুডস অর সার্ভিসেস। সিমিলারলি মানি ইজ দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ আমাদের অ্যানসিয়েন্ট টাইমে আমরা যেটা দেখেছি বার্টার সিস্টেমে গুডস কেনা বেচা হতো, অর্থাৎ একটা লোক পার্সন যা গুডস আছে সেটা দিয়ে তার রিকোয়ার্ড গুডস অন্য কারোর কাছ থেকে নিত, এটা বার্টার সিস্টেম বলা হয়। বিকজ ওই টাইমে কোনো মানি বা ইকুইভ্যালেন্ট অফ মানি ছিল না, বিকজ দেয়ার ওয়াজ নো এক্সচেঞ্জ ভ্যালু। বাট রিসেন্টলি বলো না, বাট প্রেজেন্ট ডেতে আমরা কি দেখলাম যে মানি ইজ দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ। তো মানি দিয়ে আমরা সমস্ত গুডস অ্যান্ড সার্ভিস কিন্তু নিতে পারি, আবার সেলও করতে পারি। তার জন্য আমরা সেকেন্ড ফাংশনস অফ মানি বলবো কি, যে মানি ইজ দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ। তো ফার্স্ট ফাংশন বুঝেছো আশা করি। সেকেন্ড ফাংশন, মানি হ্যাভ দ্য স্টোর অফ ভ্যালু, অর্থাৎ মানিকে তুমি যদি স্টোর করে রাখো তার ভ্যালু ইনট্যাক্ট থাকবে। মানি হেল্পস টু ট্রান্সফার অফ ভ্যালু, মানি কী করতে পারে, ভ্যালু ট্রান্সফার করতে পারে। আর থার্ড হচ্ছে ডেফার্ড পেমেন্টস করতে হেল্প করে মানি। ডেফার্ড পেমেন্টস কি, যে পেমেন্টগুলো লং ওয়েতে ডিউ রয়েছে, যেগুলো আমরা পে করা উচিত ছিল বাট অ্যাট প্রেজেন্ট পে করতে পারিনি, ইন ফিউচার পে করব, বা এরকম বলতে পারি যে লাস্ট ফিউ মান্থসে যে পেমেন্টগুলো করা উচিত ছিল আমরা ডিউ টু শর্টফল অফ ফিনান্সিয়াল পজিশান আমরা পে করতে পারিনি, প্রেজেন্ট ডেতে আমরা সেগুলো পে করতে পারবো বা পে করতে চাইছি, এরকম পেমেন্টগুলোকে বলা হয় ডেফার্ড পেমেন্টস। তো এই ডেফার্ড পেমেন্ট করার জন্য মানি দরকার। মানি হেল্পস টু ট্রান্সফার অফ ভ্যালু অ্যান্ড মানি হ্যাভ দ্য স্টোর অফ ভ্যালু, সেকেন্ড ফাংশন। থার্ড ফাংশন, বেসিস অফ ক্রেডিট সিস্টেম। ক্রেডিট সিস্টেম কি, ক্রেডিট সিস্টেম মানে হলো লোন প্রোভাইড করা। তোমরা জানো সবাই যে ব্যাংক থেকে বা আদার যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা লোন পেয়ে থাকে, এই লোনটাকে ক্রেডিট বলা হয়। তো মানি ইজ দ্য বেসিস অফ ক্রেডিট ক্রিয়েশন, বিকজ মানি ছাড়া কখনোই কোনো ইনস্টিটিউট, সেটা ব্যাংক হোক বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট হোক, তোমাকে ক্রেডিট ক্রিয়েট করতে পারবে না বা ক্রেডিট প্রোভাইড করতে পারবে না। দ্যাটস ওয়াই মানি ইজ নোন অ্যাজ দ্য বেসিস অফ ক্রেডিট সিস্টেম। নেক্সট ফাংশন বলা হয়েছে ফিনান্সিয়াল মার্কেটস। মানি আছে বলেই ফিনান্সিয়াল মার্কেটগুলো রয়েছে, ফিনান্সিয়াল মার্কেট তৈরি হয়েছে, মানি না থাকলে ফিনান্সিয়াল মার্কেট তৈরি হতো না।
নেক্সট, এমপ্লয়মেন্ট ফ্যাক্টর অফ ক্রিয়েশন অফ ন্যাশনাল ইনকাম ভায়া ট্যাক্সেশন। আর কি করে মানি? ট্যাক্সেশন কালেকশনের মাধ্যমে ন্যাশনাল ইনকাম বা আমাদের যে ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ক্যালকুলেশন করা হয়, এ সব কিছুই মানি আছে বলেই আমরা ডিটারমাইন করতে পারছি। এই ছিল তোমাদের মেন হচ্ছে ফাংশনস অফ মানি। থার্ড হেড আমরা আজকে পড়ব মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানির ফাংশনের আমরা একটা পয়েন্ট পড়েছিলাম লাস্ট পেজে, যে মানিকে বলা হচ্ছে কি মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আমি শর্টে ডিসকাস করেছিলাম, সেটা আর একটু ডিটেলসে এখানে বলা হবে মানিকে কেন মিডিয়াম অফ এক্সচেঞ্জ বলা হচ্ছে। দেখো, মানি eliminates the problem of double coincidence of ones and makes the exchange of goods easier। অর্থাৎ মানি আছে বলেই যে প্রবলেম অফ ডবল কোইন্সিডেন্স, এই প্রবলেমটাকে আমরা দূর করতে পারি, আর গুডস অ্যান্ড সার্ভিসটাকে খুব ইজিলি এক্সচেঞ্জ করতে পারছি ডিউ টু উই হ্যাভ মানি। মানি না থাকলে কিন্তু এত ইজিলি আমরা গুডস অ্যান্ড সার্ভিসটাকে এক্সচেঞ্জ করতে পারতাম না। Next, a person can buy and sell goods and services using money as the medium of exchange। এই জন্যই মানির ফাংশনে আমরা পড়ে এসেছিলাম যে মানি হ্যাভ দ্য পাওয়ার অফ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ওকে, নেক্সট পেজে আমরা পেলাম যে থার্ড যে ফাংশন আমরা পড়ে এসেছিলাম ওই পেজটায় তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম ফাংশন অফ মানি পেজে, যে স্টোর ভ্যালু। মানির একটা স্টোর ভ্যালু আছে, আমি পরে এলাম ওই পেজটায়। এখানে দেখো, এই স্টোর ভ্যালু বলতে কি বোঝানো হচ্ছে ডিটেলসে বলা হচ্ছে। ইন অর্ডার টু বি আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মানি মাস্ট হোল্ড ইটস ভ্যালু ওভার টাইম। অর্থাৎ মানি একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে যেমন আমাদেরকে কাজে সাহায্য করছে, একইভাবে মানি মাস্ট হোল্ড ইটস ভ্যালু ওভার টাইম। ওভার টাইম অর্থাৎ টাইম যতই এক্সপায়ার হোক না কেন, মানির যে স্টোর ভ্যালু আছে সেই ভ্যালুটা কিন্তু এক্সিস্টেন্স থাকে। অ্যাজ মানি ইজ মোস্ট লিকুইড, সো ইট ইজ অ্যান ইফেক্টিভ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানিটাই হচ্ছে সবচেয়ে বেশি লিকুইডস বলতে খুব ইজিলি এটাকে যে কোনো পার্সন ওয়াইডলি অ্যাকসেপ্টেড করে। আমরা তো চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারি, বিলসের মাধ্যমে পেমেন্ট করতে পারি, কিন্তু এগুলোর থেকেও সবচেয়ে বেশি ওয়াইডলি অ্যাকসেপ্ট করে যেটা পাবলিক, সেটা হচ্ছে মানি। অ্যান্ড দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট মানি হ্যাভ দ্য স্টোর ভ্যালু। স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট, এটাও আমরা মানির ফাংশনের ওই পেজটা পড়ে এসেছিলাম। ওই পেজে যে ফাংশনগুলো আমরা পড়েছিলাম সেগুলো ডিসকাস করছি নেক্সট পেজগুলোতে একটা একটা করে, ওয়ান বাই ওয়ান। ওকে, তো মানি হ্যাভ ডেফার্ড পেমেন্ট। ডেফার্ড পেমেন্ট কি দেখো কি বলছে, ইট মিনস মানি অ্যাক্ট অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফর মেকিং ফিউচার পেমেন্টস। ফিউচারে যদি কোনো পেমেন্ট অর্থাৎ প্রেজেন্টে ডিউ টু ল্যাক অফ ফিনান্সিয়াল পাওয়ার, যদি কোনো ইনস্টিটিউট বা কোনো বিজনেস অর্গানাইজেশান প্রেজেন্টে কোনো পেমেন্ট করতে পারছে না, তারা ফিউচারে পেমেন্ট করব বলছে, তাহলে এই ফিউচারে পেমেন্ট করার ঘটনাটাকেই আমরা বলি ডেফার্ড পেমেন্টস। আর এই ডেফার্ড পেমেন্টটা তখনই করা সম্ভব যদি মানির এক্সিস্টেন্স থাকে। সো একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, রিটার্নিং অফ লোনস। রিটার্নিং অফ লোনস মানে তুমি একটা লোন নিয়েছিলে আজ থেকে 5 বছর আগে, সেটা এখন রিপেমেন্ট করার সময় হয়ে এসেছে, তাহলে এই লোনটাকে রিপেমেন্ট করছো, তাহলে এটা কি ফিউচার পেমেন্টস হলো। ইট ইজ অলসো, এই রিটার্নিং অফ লোন ইজ অলসো নোন অ্যাজ ডেফার্ড পেমেন্ট। তেমনি মানি অ্যাক্ট অ্যাজ এ কনভেনিয়েন্ট মেথড অফ ক্যালকুলেটিং দ্য প্রিন্সিপালস অ্যান্ড ইন্টারেস্ট। তোমরা ম্যাথামেটিক্স সাবজেক্টে দেখেছো যে সিম্পল ইন্টারেস্ট বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট ক্যালকুলেশন করা শিখেছো, ইন্টারেস্ট ক্যালকুলেশন করা শিখেছো। ইন্টারেস্ট 2 রকমের হয়, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। এই যে সমস্ত কিছু তোমরা করছো ম্যাথামেটিক্যাল এই চ্যাপ্টার থেকে, এই সমস্ত কিছু সম্ভব হচ্ছে কিসের ওপর বেস করে? মানি। কারণ সবগুলোই দেখো মানির ওপরে বেস করে, তাই মানি আছে বলেই আমরা প্রিন্সিপাল ক্যালকুলেশন করতে পারি, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বাই ইনভেস্টিং দ্যাট প্রিন্সিপাল ইন ব্যাঙ্ক অর পোস্ট অফিস উই ক্যান ক্যালকুলেট দিস। ওকে, সো দিস আর দ্য ফাংশনস অফ মানি। নেক্সট হচ্ছে মানি ভ্যালু ভার্সেস কমোডিটি ভ্যালু। এখন আমরা নিউ টপিকে আসি। এতক্ষণ যেটা পড়লাম এটা পড়ে এলাম ফাংশনস অফ মানি। ওকে, নিউ টপিক হচ্ছে মানি ভ্যালু ভার্সেস কমোডিটি ভ্যালু। এটা কি দেখো, আমাদের ইন্ডিয়াতে কারেন্সি 2 রকমের হয়, একটা কয়েন আর একটা হচ্ছে কারেন্সি নোটস। ওকে, পেপার নোট যেটাকে বলা হয়। তো
পেপার নোটটাকে যদি আমি সরিয়ে রাখি, আমরা যদি কয়েনটা কী দিয়ে তৈরি হয়, কোনো না কোনো মেটাল দিয়ে তৈরি হয়েছে। তাহলে আমরা যদি একটা গোল্ড কয়েন ভাবি, গোল্ড কয়েনের ওপরে লেখা আছে ₹5, তাহলে এই ₹5 লেখা আছে, এই যে এটাকে বলা হয় ফেস ভ্যালু। গোল্ড কয়েনের ওপরে যে 5টা লেখা আছে এটাকে বলা হচ্ছে ফেস ভ্যালু। তাহলে এই কয়েনটা ওই সময় যখন গোল্ড কয়েন চালু ছিল অ্যানসিয়েন্ট টাইমে, তখন এই কয়েনটা থেকে কত পাওয়া যেত? ₹5। অ্যাট প্রেজেন্ট এই গোল্ড কয়েনটাকে যদি আমরা মেল্টিং করে গলিয়ে সোনার দোকানে বিক্রি করতে চাই, তাহলে কি শুধু ₹5ই পাবো, নাকি মেটালটার প্রেজেন্ট মার্কেট প্রাইস যা সেটা পাবো? এই কনসেপশন থেকে আমাদের টপিকটা এসেছে মানি ভ্যালু ভার্সেস কমোডিটি ভ্যালু। মানি ভ্যালুটা কি? কয়েনের ওপরে, ফেসের ওপরে যে নাম্বারটা লেখা থাকে সেই ভ্যালুটাকে বলা হবে মানি ভ্যালু। হোয়ারাজ কমোডিটি ভ্যালু মানে কি? কয়েনটা যে মেটাল দিয়ে তৈরি হয়েছে সেই মেটালটা যত টাকা দামের মেটাল একটা কয়েন তৈরি করার জন্য ইউজ করা হয়েছে সেই ভ্যালুটাকে বলা হবে কমোডিটি ভ্যালু। আমার ক্লিয়ার? যেটা লেখা আছে একটু পরে তোমাদের দেখাচ্ছি। মানি ভ্যালু or monetary value of money refers to the value inscribed on a coin or written on a paper note. This is a vital line. Okay? যে ভ্যালুটা কয়েনের ওপরে ইনস্ক্রিপ্ট করা আছে, লেখা আছে, অথবা পেপার নোটের ওপর লেখা আছে, সেটাকে বলা হবে মানিটারি ভ্যালু বা মানি ভ্যালু। ফর এক্সাম্পল হান্ড্রেডস, থাউজেন্ডস এক্সেট্রা, এগুলি তো লেখা থাকে নোটসে। অ্যাট এ ফেস ভ্যালু বলা হয় এটাকে। তাই মানিটারি ভ্যালু যেটা কয়েনের ওপরে বা নোটসের ওপরে লেখা থাকে এটাকেই বলা হয় ফেস ভ্যালু। কমোডিটি ভ্যালুটা কি? এখান থেকে নিউ টপিক। কমোডিটি ভ্যালু অফ মানি রেফার্স টু দ্য ভ্যালু অফ কমোডিটি লাইক মেটাল দ্যাট দ্য মানি ইজ মেড অফ। মানিটা যে মেটাল দিয়ে তৈরি হয়েছে সেই মেটালটার ভ্যালুটাকে বলা হবে তোমার কমোডিটি ভ্যালু। ফর এক্সাম্পল, ইফ দ্য কয়েন্স আর মেড অফ গোল্ড, যদি কোনো একটা কয়েন গোল্ড দিয়ে তৈরি হয় বা কোনো একটা কয়েন যদি সিলভার দিয়ে তৈরি হয়, যেটাকে মেটালিক কয়েন্স বলা হচ্ছে, তাহলে এই গোল্ড কয়েন বা সিলভার কয়েনটার প্রেজেন্ট মার্কেট প্রাইস অফ গোল্ড অ্যান্ড প্রেজেন্ট মার্কেট প্রাইস অফ সিলভারের দামটাকে কী বলা হবে? কমোডিটি ভ্যালু অফ মানি। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট টপিক, সাপ্লায়ার্স অফ মানি। মানি সাপ্লাই করে কে? হু আর দ্য সাপ্লায়ার্স অফ মানি? তোমাদের কাছে অ্যান্সার থাকবে দুটো। সাপ্লায়ার্স অফ মানি হয় দুটো, একটা হচ্ছে গভর্নমেন্ট, দ্যাট ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট অবশ্যই, আর একটা হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেম। ওকে, গভর্নমেন্টের কীভাবে প্রোভাইড করে? গভর্নমেন্ট প্রোভাইড লিগাল স্যাংশনিং টু দ্য টোকেন কারেন্সি ইস্যুড অ্যাজ আ লিগাল টেন্ডার। গভর্নমেন্ট টোকেন কারেন্সির মাধ্যমে, লিগাল টেন্ডারের মাধ্যমে মানি সাপ্লাই করে থাকে। আর ব্যাঙ্কিং সিস্টেম কি করে? ব্যাঙ্কিং সিস্টেমে যেতে গেলে তুমি মনে রাখবে তোমরা যে দু রকম ব্যাঙ্ক আছে, একটা সেন্ট্রাল ব্যাঙ্ক আর একটা কমার্শিয়াল ব্যাঙ্ক। সেন্ট্রাল ব্যাঙ্ক মানে আরবিআই, আর কমার্শিয়াল ব্যাঙ্ক অনেক আছে, নাম বলে শেষ করতে পারবো না। তো সেন্ট্রাল ব্যাঙ্ক কী করে? নোট ইস্যুইং অথরিটি। ইন্ডিয়াতে ₹1 পেপার নোট ছাড়া যত রকমের নোট আছে সবগুলোই অনলি ওয়ান সোল রাইট হোল্ড করে কিন্তু আরবিআই। তাহলে ইন্ডিয়াতে সমস্ত পেপার কারেন্সি ইস্যু করে এক্সেপ্টিং ₹1 পেপার কারেন্সি সেন্ট্রাল ব্যাঙ্ক। আর যত রকমের কয়েন আমরা দেখতে পাই মার্কেটে, এই কয়েন ইস্যু করার অথরিটি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্ট। ওকে, আর কমার্শিয়াল ব্যাঙ্ক কী করে? কমার্শিয়াল ব্যাঙ্ক অ্যাড টু দ্য সাপ্লাই অফ মানি টু দ্য মার্কেটস। অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক যে নোট ইস্যু করছে এই নোটটাকে মার্কেটে পিপল বা জনসাধারণের কাছে, পাবলিকের কাছে পৌঁছে দিতে সাহায্য করছে কমার্শিয়াল ব্যাঙ্ক। সো দিস আর দ্য সাপ্লায়ার্স অফ মানি। এটা আমাদের এবার নিউ টপিকে গেলাম। এখানে হেডিং হবে টাইপস অফ মানি। হাউ মেনি টাইপস অফ মানি উই হ্যাভ। ওকে, ফার্স্ট আমরা নিয়েছি ফিয়েট মানি। ফিয়েট মানিটা কি দেখো? Fiat money is a currency issued by the government that is not backed by a commodity such as gold. অর্থাৎ গোল্ড ডিপোজিট না করে যে মানিটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করতে পারে সেই মানিটাকে বলা হয় ফিয়েট মানি। ফিয়েট মানি হ্যাজ ফেস ভ্যালু। এই ফিয়েট মানি শুধুমাত্র ফেস ভ্যালু থাকে, এর কোনো কমোডিটি ভ্যালু থাকে না। মাইন্ড ইট, ইট হ্যাজ নো কমোডিটি ভ্যালু। মাইন্ড ইট। ওকে, এটা আমার লিখে দেওয়া উচিত ছিল।
তাহলে ফিয়েট মানি বুঝলাম। আর একটা কী আছে ফিয়েট মানি ক্যারেক্টার, সিন্স ফিয়েট মানি গিভ সেন্ট্রাল ব্যাঙ্ক কন্ট্রোল অন হাউ মাচ মানি ইজ টু বি প্রিন্টেড, দে হ্যাভ গ্রেটার কন্ট্রোল ওভার দ্য ইকোনমি। ফিয়েট মানির ওপরে আমাদের ইকোনমিক গ্রোথ, পুরো টোটাল ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ ডিপেন্ড করছে কিন্তু ফিয়েট মানির ওপর, বিকজ ফিয়েট মানি হ্যাভ গ্রেটার পাওয়ার বা গ্রেটার কন্ট্রোল ওভার দ্য ইকোনমি। বুঝেছো ফিয়েট মানে কি? নেক্সট আমাদের আসছে ফিডুসিয়ারি মানি। এটা কি দেখো, fiduciary money is money that is accepted as a medium of exchange due to the trust that exists between the payer and the payee. পেয়ার অ্যান্ড পেই দুটো পার্সন এখানে আছে। পেয়ার মানে যে লোকটা অ্যামাউন্ট বা মানি পে করছে, আর পেই মানে যিনি মানিটা অ্যাকসেপ্ট করছে। এই দুজনের মধ্যে যদি মিউচুয়াল ট্রাস্ট বা সৎ বিশ্বাস থাকে, বিশ্বাসের মধ্যে থেকে যদি ওই দুজন যে জিনিসটা দিচ্ছে অন্যজন সেই জিনিসটা নিয়ে নেয় মানি ছাড়া, পেপার কারেন্সি ছাড়া অন্য কিছুর মাধ্যমে কিন্তু পেমেন্ট দেওয়া নেওয়া হয়, যে লোকটা দিচ্ছে সে হচ্ছে পেয়ার আর যে নিচ্ছে সে হচ্ছে পেই। ওকে, তো দেখো এই দুজনের মধ্যে যদি মিউচুয়াল ট্রাস্ট থাকে তাহলে কিন্তু এই কমোডিটিটা একজন আরেকজনের কাছ থেকে অ্যাকসেপ্ট করবে। এইভাবে যে জিনিসটা মানি হিসেবে অ্যাকসেপ্ট করলো সেই জিনিসটাকে ফিডুসিয়ারি মানি বলা হবে। এক্সাম্পল যদি আমি বলি চেক, চেক ইজ দ্য ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ ফিডুসিয়ারি মানি। কেন? ধরো আমি একটা চেক দিয়ে কোনো একটা দোকানে কোনো একটা গুডস কম্পিউটার কিনতে গেলাম। ওকে, কম্পিউটারের দাম মনে করো 45,000 রুপিস। আমি চেকের ওপর 45,000 রুপিস লিখে সাইন করে দিয়ে দিলাম। দোকানদার আমাকে এর আগে কোনো দেখেনি, চেনে না। তাহলে এরকম আননোন পার্সনের কাছ থেকে একটা চেক দোকানদার নিয়ে আমাকে কম্পিউটার ডেলিভারি দেবে? কী করে আমাকে ভরসা করবে? কারণ এই চেকটা তো ফেক হতে পারে, নাম্বার ওয়ান। 2 নাম্বার, এই অ্যামাউন্টটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও থাকতে পারে, চেকটা বাউন্স হতে পারে। তখন চেকটা বাউন্স হয়ে গেলে ও টাকাটা পাবে কোথার থেকে? আমাকে তো পাবে না আর খুঁজে, কারণ আমি তো দোকান থেকে জিনিস নিয়ে চলে আসবো আর আমাকে ও চেনেও না। মনে করো আমি আমার লোকাল এরিয়ার বাইরে গিয়ে জিনিসটা কিনছি, এক্ষেত্রে নিশ্চয়ই উনি আমার চেকটা অ্যাকসেপ্ট করবে না। তাহলে চেকটা কখন অ্যাকসেপ্ট করবে উনি? যখন আমাকে উনি চিনবেন, আমার বাড়ি উনি জানেন, আমার অ্যাড্রেস উনি জানেন, হ্যাঁ, তখনই কিন্তু চেকটাও নেবে। কারণ চেকটা যদি বাই চান্স বাউন্স হয়, চেকটা যদি বাই চান্স ফেক হয়, তাহলে কিন্তু উনি আমার কাছে এসে চার্জ করতে পারবে। তাই চেকটা তখনই অ্যাকসেপ্ট করছে যখন আমাদের দুজনের মধ্যে কী আছে, একটা ট্রাস্ট, তাই না? তাহলে এই ট্রাস্ট থেকে তৈরি হয়ে যে জিনিসগুলো আমরা মানির মতো করে এক্সচেঞ্জ, মিডিয়া অফ এক্সচেঞ্জ হিসাবে ইউজ করতে পারি, সেই জিনিসগুলোকে আমরা বলবো ফিডুসিয়ারি মানি। ইট ইজ ক্লিয়ার? ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টোকারেন্সিকে দেখো তোমরা অনেকেই জানবে, এটা বর্তমানে হিউজলি মার্কেটে ছড়িয়ে পড়েছে, এটা আগে ছিল না। তাই নিউ জিনিস, নতুন মার্কেটে এসেছে, তাই এটার ওপর তোমরা একটু বেশি করে পড়াশুনো করবে। আর ক্রিপ্টোকারেন্সি ইজ আ টাইপ অফ ডিজিটাল অ্যাসেট, মাইন্ড ইট, এটা হচ্ছে টোটালি ডিজিটাল অ্যাসেট, এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। দ্যাট ইজ বেসড অন এ নেটওয়ার্ক দ্যাট ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস মেনি কম্পিউটার্স। হ্যাঁ, একটা নেটওয়ার্কের মাধ্যমে, অনেক কম্পিউটারের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউট হচ্ছে, এটা টোটালি ডিজিটাল অ্যাসেটস। 2 নাম্বার, বিকজ অফ দ্যাট ডিসেন্ট্রালাইজ স্ট্রাকচার। ডিসেন্ট্রালাইজ স্ট্রাকচার মানে আমাদের ইন্ডিয়াতে যেমন মানি, যেটা আমরা আমাদের কাছে থাকে সবসময়, 100 রুপিস নোট বলো, 200 রুপিস নোট বলো, এগুলোর পুরোটাই কে? সেন্ট্রালাইজ তো, কারণ আরবিআই ছাড়া তো আর কেউ পেপার কারেন্সি ইস্যু করতে পারে না। তাহলে এটা হচ্ছে সেন্ট্রালাইজ অথরিটি। কিন্তু ক্রিপ্টোকারেন্সি যেখান থেকে ইস্যু হচ্ছে, ক্রিপ্টোকারেন্সি যেখান থেকে তৈরি হচ্ছে, এর কোনো পার্টিকুলার বডি আছে? একটা নাম বলতে পারবে যে এই কোম্পানিটা বা এই লোকটা ক্রিপ্টোকারেন্সি বা এই ইনস্টিটিউটটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইস্যু করেছে? বলতে পারবে না, বিকজ এর কোনো অর্গানাইজেশন বা এর কোনো অথরিটি নেই। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট because of their decentralized structure, পুরোটাই ডিসেন্ট্রালাইজড, সো দে ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অফ গভর্নমেন্টস অ্যান্ড সেন্ট্রাল অথরিটি। তাই গভর্নমেন্টের অথরিটি বা সেন্ট্রাল অথরিটির বাইরে এরা এক্সিস্ট করছে, তাই এখানে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পাওয়ারই নেই এখানে, বিকজ অফ দ্য ডিসেন্ট্রালাইজড স্ট্রাকচার। Blockchain and related technology, according to experts, will disrupt many industries.
যদি মানে বিভিন্ন এক্সপার্টসরা বর্তমানে গবেষণা করে বা রিসার্চ করে দেখেছেন যে যদি কোনো কারণে ক্রিপ্টোকারেন্সি ব্লক চেন হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার অনেক ইন্ডাস্ট্রি ডিসরাপ্ট হয়ে যাবে, ইনক্লুডিং ফিন্যান্স অ্যান্ড ল। ইন্ডিয়ার ফিন্যান্স ডিপার্টমেন্ট, ল অ্যান্ড অর্ডার সমস্ত কিছু ভেঙে পড়তে পারে যদি ক্রিপ্টোকারেন্সি কোনো কারণে ব্লক চেন হয়ে পড়ে। সেকেন্ড হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ডিসঅ্যাডভান্টেজেস ইনক্লুডস, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস, প্রাইস ভোলাটিলিটি, হাই এনার্জি কনজামশন ফর মাইনিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ইউজেস ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এই হচ্ছে তোমাদের ক্রিপ্টোকারেন্সির মেন ডিসঅ্যাডভান্টেজেস বা লিমিটেশন। Cryptocurrencies are not widely accepted as a money owing to their lack of legal tender status. যেহেতু লিগাল কোনো টেন্ডার স্ট্যাটাস নেই, যেহেতু সেন্ট্রাল অথরিটি বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কন্ট্রোলিং পাওয়ার এর উপরে নেই, তাই ওয়াইডলি অ্যাকসেপ্ট এখনও হচ্ছে না। মানি যেমন ওয়াইডলি অ্যাকসেপ্টেড, ক্রিপ্টোকারেন্সি তেমনি কিন্তু মানুষ এখন অনেকে অ্যাকসেপ্ট করতে পারছে না, ভয় পাচ্ছে। নেক্সট আসছি ইন্ডিয়ান কারেন্সি সিম্বল। দেখো আমাদের ইন্ডিয়া 1947 ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। 1947 থেকে 2010 সাল অবধি আমাদের বলতে লজ্জা করে যে আমাদের ইন্ডিয়ান কারেন্সির কোনো সিম্বল ছিল না। আমরা আগে কি দেখতাম, 2010 সালের আগে কোনো একটা জিনিসের দাম এরকম লেখা দেখেছি, দেখবে ₹100, এরকম রুপিস লিখতাম। রুপিসটা তো কোনো সিম্বল নয়, রুপি আমাদের কারেন্সি নেম, তার থেকে রুপিস আরএস লিখতাম। কিন্তু দেখো ইন্ডিয়া ছাড়া প্রত্যেকটা কারেন্টের একটা সিম্বল আছে, যেমন ইউএসএ ডলারের একটা সিম্বল আছে, পেনির একটা সিম্বল আছে, প্রত্যেকটা জিনিসের একটা সিম্বল আছে। তাহলে আমাদেরও একটা সিম্বল প্রয়োজন ছিল, কিন্তু এতদিন আমাদের ছিল না। 15 জুলাই 2010, মাইন্ড দ্য ডেট, এই ডেটটা তোমরা বিশেষ করে মনে রাখবে। 15 জুলাই 2010 উদয় কুমার আমাদের ইন্ডিয়ার কারেন্সি সিম্বল দিয়েছে, যেটা এখন দেখবে যে কোনো জিনিস তোমরা কিনতে যাবে এরকম একটা সিম্বল দেখতে পাবে। এই সিম্বলটাকে বলা হয় ইন্ডিয়ান কারেন্সি সিম্বল। এই সিম্বলটা কে নিয়ে এসছে, ডিজাইন কে করেছে, তোমাদের এটা কোশ্চেন আসতে পারে। নিউ সিম্বল ডিজাইন বাই উদয় কুমার, উনি একজন পোস্ট গ্র্যাজুয়েট অফ আইআইটি, এটা আইআইটি হবে, আইআইটি মুম্বাইয়ের আইআইটি থেকে পোস্ট গ্র্যাজুয়েট করেছিলেন এবং এটা সিলেক্ট করেছে ইউনিয়ন ক্যাবিনেট 15 জুলাই 2010, এই ডেট থেকে এটা অ্যাকসেপ্টেড হয়েছে। এখন প্রশ্ন হলো এই কারেন্সি সিম্বলটার মিনিংস কি, এটাও কোশ্চেনে আসছে। ওকে, কারেন্সি সিম্বলটার মিনিংস হলো আমাদের দেবনাগরী রা, দেবনাগরী মানে তোমরা জানো সংস্কৃতের যে রা আছে রা, আর ল্যাটিন ওয়ার্ড হচ্ছে আর, ল্যাটিনের আর, দেবনাগরী হরফের রা আর ল্যাটিনের আর, এই দুটোকে মিলিয়ে আমাদের কারেন্সি সিম্বল তৈরি করেছেন উদয় কুমার। মনে থাকবে এইগুলোই তোমাদের মেন জানা দরকার এখান থেকে, কারেন্সি সিম্বল থেকে। কারেন্সি সিম্বলটা কেমন, কে ডিজাইন করেছিল, কত তারিখে কত সালে ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার এটা অ্যাকসেপ্ট করেছে, আর এটার মিনিংস কি তোমাদের মনে রাখতে হবে। দেবনাগরী রা থেকে আর ল্যাটিন ওয়ার্ড আর থেকে আমাদের সিম্বলটা এসেছে। নেক্সট, ইমেজ ইন কারেন্সি নোট। তোমাদের প্রত্যেকের কাছে কারেন্সি নোট আছে পকেটে, দেখো এই কারেন্সি নোটের মধ্যে দেখো প্রত্যেকটা নোটে এক একটা ইমেজ প্রিন্ট করা আছে। এখান থেকেও আমাদের দেখেছি, আমরা অ্যানালাইজ করে দেখলাম লাস্ট কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে কারেন্সি সিম্বলের ওপরে কোশ্চেন আসছে, কোন নোটে কি সিম্বল বা কি ইমেজ প্রিন্ট করা আছে। তাই এটা একটু শর্টে তোমরা পড়ে রাখবে। ₹10, 10 রুপিসের নোটে যে ইমেজ আছে সেটা হচ্ছে সান টেম্পল, কোনার্ক, ওড়িশা। 13th সেঞ্চুরি নরসিংহদেব এটা ইন্ট্রোডিউস করেছিল। ₹20 যে সিম্বল তোমরা দেখতে পাবে, ইমেজ দেখতে পাবে, সেটা হচ্ছে গ্রিনিশ ইলোরা ক্যাভিসিন রিভার সাইডে ইলোরা ক্যাভিসিন বলে একটা ইমেজ দেখতে পাবে।
50 রুপিসের নোটে পাবে হাম্পি চ্যারিয়ট ফ্রম ভিট্টালা টেম্পল, কর্ণাটক। কর্ণাটকের ভিট্টালা বলে একটা টেম্পল আছে, সেই টেম্পলের একজন একটা দেবী হাম্পি চ্যারিয়ট বলে আছে, সেইটার ছবি 50 রুপিস নোটে ছাপানো আছে। রুপিস 100 নোটে তোমরা দেখতে পাবে ল্যাভেন্ডার কালার, কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, এখানে ছাপানো আছে রানী কি ভাও। ওকে, আর রুপিস 20তে পাবে সাঁচি স্তূপা, মধ্যপ্রদেশে যে সাঁচি স্তূপা আছে সেই স্তূপার ছবিটা রুপিস 200 নোটে আমরা ছাপানো দেখতে পেয়েছি। রুপিস 500 নোটে কি পাবে? রেড ফোর্ট, দিল্লিতে যে রেড ফোর্ট আছে এই পিকচারটা, ইমেজটা বসানো আছে রুপিস 500 নোটে। অ্যান্ড রুপিস 2000 নোটে পাবে মঙ্গলয়ান বা মার্স অরবিটার মিশন। এই সিম্বলগুলো আমাদের প্রত্যেকটা কারেন্সি নোটে ইমেজ হিসেবে প্রিন্ট আউট করা আছে, তাই এটা একটু তোমরা স্টাডি করবে বা লিখে নিয়ে পড়ে নেবে। নেক্সট, ডিজিটাল রুপি। হোয়াট ইজ ডিজিটাল রুপি? In budget 2022, finance minister announced to launch its own digital rupee in financial year 22 to 23. 2022-23 সাল থেকে অল ওভার ইন্ডিয়াতে ডিজিটাল রুপি ইন্ট্রোডিউস করেছে আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট বা ফিনান্স মিনিস্টার। ওকে, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, দ্যাট ইজ সিবিডিসি বলা হয়, would provide a significant boost to the digital economy, and CBDC is a legal lender issued by the RBI. CBDC হচ্ছে লিগাল লেন্ডার, এটা RBI ইস্যু করেছে। এটা অল ওভার ইন্ডিয়াতে আমরা ডিজিটাল রুপি বা ডিজিটাল কারেন্সি হিসেবে ইউটিলাইজ করছি। নেক্সট, ইফেক্ট অফ ক্রিপ্টোকারেন্সি অন ইকোনমি অ্যান্ড সিকিউরিটি, যেটা ক্রিপ্টোকারেন্সি আমরা জাস্ট লাস্ট 2 পেজ আগে পড়িয়ে আসলাম। মাইন্ডেড একটু ভেবে দেখো কিছুক্ষণ আগে, যেখানে আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজেস শর্টলি বলে এসেছিলাম, তা আরেকটু বেশি ডিসঅ্যাডভান্টেজ এখানে তুলে ধরা হয়েছে। ওখানে কি বলেছিলাম যে এটা ক্রিমিনাল অফেন্স বা বাজে কিছু কাজের জন্য অনেকে ইলিগালি, টেরোরিস্টরা বিশেষ করে এটাকে ইউজ করছে। আর কি পড়লাম যে ক্রিপ্টোকারেন্সি ব্লকচেন হয়ে গেলে একটা দেশের ইকোনমিক গ্রোথ পুরোটা থমকে যেতে পারে, পুরো ব্রেকডাউন হয়ে যেতে পারে ইকোনমিক গ্রোথ অফ এ নেশন। হ্যাঁ, আজ এই পেজে আমরা কি দেখব যে ক্রিপ্টোকারেন্সি আর কিছু কী প্রবলেম আছে। ক্রিপ্টোকারেন্সি হেল্পস টু ক্রিয়েট ব্ল্যাক মার্কেট। যদি ক্রিপ্টোকারেন্সি খুব বেশি মার্কেটে এসে যায়, আমাদের ইন্ডিয়াতে অনেকটা এসে পড়েছে দুর্ভাগ্যবশত, অনেকে এখন ক্রিপ্টোকারেন্সি কেনা বেচা করছে, এটা কিন্তু ব্ল্যাক মার্কেট তৈরি করতে সাহায্য করে। হ্যাঁ, যেমন বিটকয়েন্স আর অফেন ইউজড, বিটকয়েন্সও অনেকে বলে ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড বিটকয়েন সেম। ওকে, তো বিটকয়েন্স আর অফেন ইউজড ফর বাইং অ্যান্ড সেলিং ইললিগাল গুডস অ্যান্ড সার্ভিসেস লাইক ড্রাগস, আর্মস, এই সমস্ত গুডসগুলোকে বলা হয় ইললিগাল গুডস। এই সমস্ত ইললিগাল গুডসগুলো পারচেজ অ্যান্ড সেলস করতে বিটকয়েন্স বা ক্রিপ্টোকারেন্সি ইউজ করছে। টেরোরিজম অ্যাক্টিভিটি খুব বেড়ে যাবে যদি দেশের মধ্যে ক্রিপ্টোকারেন্সি এসে পড়ে, কারণ এই ক্রিপ্টোকারেন্সি এসে পড়লে টেরোরিস্টদের হাতে প্রচুর পরিমাণে এই টাকা আসবে, কারণ আমি আগেই বলেছি যে ক্রিপ্টোকারেন্সির কোনো লিগাল সেন্ট্রালাইজড অথরিটি নেই, এটাকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। দ্যাটস ওয়াই টেরোরিস্টদের হাতে প্রচুর পরিমাণে ক্রিপ্টোকারেন্সি এসে যাবে এবং ওরা ইললিগালি এই সমস্ত আর্মস জোগাড় করবে এবং টেরোরিস্ট অ্যাটাক করতে পারবে, তাই টেরোরিজম অ্যাক্টিভিটিটা বেড়ে যেতে পারে। আর হ্যাকিং, ক্রিপ্টোকারেন্সিজ আর নট কমপ্লিটলি ইমিউন ফ্রম দ্য হ্যাকিং থেকে এটা কিন্তু মুক্তি নেই, তাই ক্রিপ্টোকারেন্সি কিনলে তুমি ভাববে না যে তোমার সেটা থেকে যাবে। হ্যাঁ, এটা হ্যাকিং হয়ে যেতে পারে, তোমার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। মানি এগ্রিগেটস। হোয়াট ইজ মানি এগ্রিগেটস? দেখো, মানি এগ্রিগেটস আর ইউজ টু গজ মানি সাপ্লাই ইন অ্যান ইকোনমি। আমাদের দেশের মধ্যে টোটাল মানি কতটা সাপ্লাই করা আছে এটাকে ডিটারমাইন করার জন্য বা মেজার করার জন্য যে টেকনিক ইউজ করা হয় তাকে বলা হয় মানি এগ্রিগেট। ইন ইন্ডিয়া RBI হ্যাজ বিন ইউজিং 5 এগ্রিগেটস টু মেজার মানি সাপ্লাই। ইন্ডিয়াতে RBI মানি সাপ্লাই মেজার করার জন্য 5টা এগ্রিগেটস বা 5টা নাম নিয়েছে। এই 5টা এগ্রিগেটের মাধ্যমে
হ্যাঁ, আমরা এটা মাথায় রাখবে 5 এগ্রিগেটস আছে যার দ্বারা আমরা মানি এগ্রিগেটকে মেজার করতে পারি। এই 5টা এগ্রিগেটসকে বলা হয় M0, M1, M2, M3, M4 এক্সেট্রা। এইটা তোমরা মাথায় রাখবে। M0, M1, M2, M3 অ্যান্ড M4। M0কে কী বলা হয়? M0কে বলা হয় রিজার্ভ মানি বা গভর্নমেন্ট মানি। আর এটাকে বলা হয় হাই পাওয়ার্ড মানি। খুব অনেকবার দেখেছি আমি এক্সামে যে হাই পাওয়ার্ড মানি ইজ নোন অ্যাজ, নিয়ে অপশানগুলো দিয়ে দেয়। তাহলে হাই পাওয়ার মানি কাকে বলা হবে? M0টাকে বলা হবে হাই পাওয়ার মানি। M0 is also known as reserve money. M0 is also known as government money. High powered money M0 is the sum total of currency held by the people, vault cash. প্রত্যেকটা পাবলিকের কাছে যে টাকা আছে, ব্যাংকের ভল্টের কাছে যে টাকা আছে, এই কমার্শিয়াল ব্যাংকের কাছে অবশ্যই, এই দুটো জিনিসকে অ্যাড করলে যেটা পাবো সেটাকে বলা হবে হাই পাওয়ার্ড মানি বা M0. So M0 is equal to total money held by the public and total money held by commercial bank in their vault is known as M0 বা high power money. আর কি পাবো? M1 কোনটা? M0 মানে কি বুঝে আসলাম লাস্ট পেজে। M0 কি বলা হবে? সরি, M1 কি বলা হবে? M1 is known as ন্যারো মানি। খুব ভাইটাল, অনেকবার এসছে এক্সামে। ন্যারো মানি কোনটাকে বলা হয়? M0, M1, M2, M3, M4 এগুলোর মধ্যে কোনটাকে ন্যারো মানি বলা হয়? তোমরা বলবে M1 is known as ন্যারো মানি, while M3 is called ব্রড মানি। ভালো করে মাথায় রাখবে। M1 is known as narrow money, whereas M3 is known as broad money. আর M1 এর ফর্মুলাটা কি? M1 বের করার ফর্মুলা হচ্ছে C plus DD plus OD। এটা হচ্ছে M1 equals to, মনে রাখবে, আমি শর্টে লিখে দিচ্ছি, M1 is equal to C plus DD plus OD. C stands for, C মানে কি নেক্সট লাইনে দিয়েছি, ভালো করে মনে রাখবে, কারেন্সি হেল্ড বাই পাবলিক ইনক্লুডিং কয়েন্স অ্যান্ড পেপার নোট। তোমার আমার কাছে, ভারতের প্রত্যেকটা মানুষের কাছে যত কারেন্সি হেল্ড আছে, যেটা পেপার হতে পারে বা কয়েন্সও হতে পারে, সেটাকে এখানে সি ইন্ডিকেট করেছি। ডিডি, ডিডি মানে কি? ডিডি মানে ডিম্যান্ড ডিপোজিট অফ পিপল উইথ কমার্শিয়াল ব্যাংক, অর্থাৎ ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা জমা থাকে তাকে বলা হয় ডিম্যান্ড ডিপোজিট। ওকে, তাহলে ডিম্যান্ড ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক বা সেভিংস অ্যাকাউন্টে কমার্শিয়াল ব্যাংকে যে টাকাটা আছে এটাকে আমরা ডিডি বলছি। আর ওডি, ওডি মিনস ডিম্যান্ড ডিপোজিটস অফ পাবলিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন লাইক নাবার্ড উইথ আরবিআই। এটা স্পেলিং প্রিন্টিং প্রবলেম আছে, সরি, এটা নাবার্ড হবে, আমি লিখে দিচ্ছি NABARD, নাবার্ড উইথ আরবিআই। আরবিআইয়ের সঙ্গে নাবার্ড বলে যে প্রতিষ্ঠান আছে, তোমরা জানো, একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এই নাবার্ডের যে ভ্যালু আছে, যে টাকাগুলো আছে, তার ভ্যালুটাকে এখানে ওডি বলা হয়েছে। তাহলে তোমরা বুঝে গেলে সি ও ডিডি অ্যান্ড ওডি মানে কি? এই সি, ডিডি অ্যান্ড ওডিকে অ্যাড করলে পরে আমরা পাবো M1, অ্যান্ড M1 ইজ নোন অ্যাজ ন্যারো মানি। এবার আসছো M2। হোয়াট ইজ M2? M2 কী করে পাবে? M1 মানে কি বোঝালাম তো? M1 মানে যা যা পেয়েছিলে তার সাথে তুমি যদি পোস্ট অফিসের সেভিংস ডিপোজিটের টাকাটা অ্যাড করতে পারো তাহলে পেয়ে যাবে M2। তোমরা জানো অনেকে পোস্ট অফিসে টাকা রাখে। পোস্ট অফিসে আরও দুরকমভাবে টাকা রাখা যায়, একটা ফিক্সড ডিপোজিট আর একটা হচ্ছে সেভিংস ডিপোজিট। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটটা কিন্তু আমরা M2তে নেব না, শুধুমাত্র পোস্ট অফিসের সেভিংস ডিপোজিট, যেটাকে শর্টে বলা হয় POSB, পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক। এই পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্কসের অ্যামাউন্ট আর M1, দ্যাট ইজ আগের ওইটা, দুটোকে অ্যাড করলে আমরা পাবো M2। নেক্সট আসছি M3। M3 পাবে তুমি M1 এর সাথে যদি পোস্ট অফিসের পাবলিক ডিপোজিট উইথ ব্যাঙ্ক, টাইম ডিপোজিট অফ পাবলিক উইথ ব্যাঙ্ক, সরি পোস্ট অফিস নয়, ব্যাঙ্কে পাবলিকরা যে টাইম ডিপোজিট করে রাখে, টাইম ডিপোজিট মানে কিছুই না, ফিক্সড ডিপোজিট, 5 বছরের জন্য একটা টাকা ফেলে রাখলে, 2 বছরের জন্য একটা টাকা ফেলে রাখলে, এটাকে ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট বলা হয়। এই টাকাটা যদি তুমি M1 এর সাথে প্লাস করো তাহলে M3 পাচ্ছ। সো আবার আমি রিপিট করি,
M1 এর সঙ্গে পোস্ট অফিসের সেভিংস অ্যাড করলে পাবে M2, M1 এর সঙ্গে টাইম ডিপোজিট অ্যাড করলে পাবে M3। মনে থাকবে? তাহলে M3-তে কিন্তু পোস্ট অফিস আসছে না। আমি ক্লিয়ার? M4 কী করে পাবে দেখো, M3 দ্যাট ইজ M1 প্লাস টাইম ডিপোজিট, এর সাথে পোস্ট অফিসের টোটাল ডিপোজিট যদি প্লাস করো, কিন্তু পোস্ট অফিসে তোমরা জানো NSC বলে একটা ডিপোজিট রাখা যায়, যেটাকে বলা হয় ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এই NSC টাকাটা নেব না। NSC টাকাটা ছাড়া পোস্ট অফিসে যত রকমের ডিপোজিট আছে, এটা যদি আমরা M3-র সাথে প্লাস করতে পারি, তাহলে আমরা পেয়ে যাব M4। মানি অ্যান্ড ব্যাঙ্কিং চ্যাপ্টারে আমরা মানি সম্পর্কে টোটালি পড়লাম। এরপর নিউ সেকেন্ড পার্ট হচ্ছে ব্যাঙ্কিং। তো দেখো, মানি অ্যান্ড ব্যাঙ্কিং চ্যাপ্টারটা তো অনেক বড়, লেন্দি চ্যাপ্টার। পুরোটা নিয়ে যদি আমরা একটা ভিডিও তৈরি করি, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তার জন্য আমি কি করলাম, যে মানি অ্যান্ড ব্যাঙ্কিং চ্যাপ্টারটাকে শুধুমাত্র মানি পোর্শনটাই ভিডিওতে রাখলাম। হ্যাঁ, এরপরে আমরা আর একটা ভিডিও করব ব্যাঙ্কিং পোর্শনের উপরে। তারপরে মানি অ্যান্ড ব্যাঙ্কিংয়ের উপরে যে লাস্ট ফিউ কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেনগুলো আসছে, সেগুলো আমরা ডিসকাস করব। তা আজকে অবধি রাখলাম। থ্যাংক ইউ। পারলে শেয়ার করবে।